সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীতে 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী। ইসিতে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৭৪ জন, বাতিল ১৮, স্থগিত ৮টি মনোনয়ন। থাইল্যান্ডে ট্রেনের ওপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে ২২ জন নিহত, আহত অন্তত ৭৯ জন। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে তারা এই ঘোষণা দেন। এর আগে দুপুর থেকে তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন। এতে তীব্র যানজটে পড়তে হয় রাজধানীবাসীর। শিক্ষার্থীরা জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি চলবে। রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাংলা কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল 11টা থেকে ঢাকার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। আমাদের আজকের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের দ্রুত অধ্যাদেশ জারি করা। আমাদের সাথে তালবাহানা করে যাচ্ছে, বলছে এই মাসে অধ্যাদেশ দিব, তারপরে আর দেয় না, তারপরে বলছে পরের মাসে দিব, তারপরে বলছে পরের মাসে দিব। এই নিয়ে তারা শুধু তালবাহানা করেই চলেছে। সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা 3টা কলেজ মিলে এখানে আন্দোলন, তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে অধ্যাদেশের জন্য। আমাদের সাথে শুধু তালবাহানা করা হচ্ছে। আমরা 16 তারিখের মধ্যে অবশ্যই অধ্যাদেশ চাই। শিক্ষা মন্ত্রণালয়ে গেছিলাম, কথা বলছিলাম, তারা বলছিল যে জানুয়ারির 15 তারিখের মধ্যে তারা অধ্যাদেশ জারি করবে, কিন্তু আপনারা জানেন আজকে 14 তারিখ, এখন পর্যন্ত আমাদের অধ্যাদেশ জারি হয় নাই। আমাদের দাবি কালকে ক্যাবিনেটের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত করা হয়। জনদুর্ভোগ হচ্ছে, আমরা তাদের সাথে কথা চালিয়ে যাচ্ছি এবং হচ্ছে আমাদের ডিসি স্যার এবং আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ মাধ্যমে কথা বলছে। সেখান থেকে সরকার থেকে অলরেডি কিন্তু একটা পজিটিভ একটা আশ্বাস পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশনে পঞ্চম দিনে 100টি আপিলের ওপর শুনানি শেষে ৭৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাতিল হয়েছে 18টি মনোনয়নপত্র আর স্থগিত রাখা হয়েছে 8টি। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সকাল 10টা থেকে শুরু হয়ে শুনানি চলে বিকেল 5টা পর্যন্ত। পঞ্চম দিন শেষে মোট বৈধ আপিলের সংখ্যা দাঁড়ায় 278টি। এদিন শুনানিতে আসা 100 প্রার্থীর মধ্যে 40 জনই ছিলেন স্বতন্ত্র প্রার্থী। তাদের বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেলেও 1% ভোটারের স্বাক্ষর নেয়ার বিধানটি অগণতান্ত্রিক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তারা। মনোনয়ন বৈধতা পান জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জেএসডি, এলডিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। তবে দিনাজপুর 5 আসনে বিএনপির বৈধ প্রার্থী AKM কামরুজ্জামানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে একজনের আপিলের ভিত্তিতে তার প্রার্থিতা স্থগিত রেখেছে কমিশন। প্রার্থীরা ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করার পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ তুলেছেন। আমাদের প্রশাসনকে দেখতেছি একটা দিককেন্দ্রিক, একটা দল কেন্দ্রিক ঢুকে যাচ্ছে। এটাতে আমরা শঙ্কিত। এজন্য প্রশাসন যেন নিউট্রালে থাকে। স্বতন্ত্র যারা আছে এমনিতেই তাদের কোনো দল নেই বা তাদের কথা বলার কোনো স্পেস নেই। তারা অনেক চ্যালেঞ্জিং একটা মাঠ তাদের জন্য। এই 1%-এর বিধানটা অগণতান্ত্রিক এবং এই 1%-এর বিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই দরকার। যে সমস্ত নাগরিকরা দ্বৈত নাগরিক, যারা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের পূর্বেই সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে অযোগ্য ঘোষণার কোনো সুযোগ আমাদের সংবিধান এবং গণপ্রদত্ত আদেশের অধীনে নেই। বাংলাদেশে 1 মাসের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে। নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে গতকাল সব দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি। শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি এই মামলায় একমাত্র আসামি। তবে জিয়াউলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তার আইনজীবী।
আওয়ামী লীগের শাসনামলে বিরোধী রাজনৈতিক দল ও মতের লোকদের গুমের বহু অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যার মধ্যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার 3টি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। এবার সেই ভিত্তিতেই জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বুধবার এই আদেশ দেয়। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে দেশে গুম, খুন বা দমন পীড়নের মাস্টার মাইন্ড ছিলেন তিনি। এই মামলাটি হচ্ছে এমন একটি মামলা, যে মামলাটির মাধ্যমে বাংলাদেশের গুমের যে ভয়াবহ সংস্কৃতি সেটির একটি উন্মোচন হবে জাতির সামনে। আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে আসলে এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রস ফায়ারে মারা গিয়েছে। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে 104 জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে, খুব সহসাই এই রিপোর্টগুলো দাখিল হবে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না জিয়াউল আহসান। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল, এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। এগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। মামলার সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 8 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনী পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল রাখার আহ্বান জানিয়ে যে কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তারা আরও বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই চলবে না, দেশের টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করতে হবে। রাজধানীতে বুধবার আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টন এলাকায় বুধবার সকালে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু শঙ্কার কথাও জানান বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত, কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে এবং গতকালের মধ্যে একজনের উপরে আক্রমণ করা হয়েছে। কিছু প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলার অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী, তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। যেমন আমার সঙ্গে তারা বলতেছে, আজে বাজে কথা বলতেছে। আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন দিতে চাই না, দিবও না। আমরা চাই নির্বাচনটা সুশৃঙ্খল এবং সুন্দর হোক। একই দিন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন ব্যবসার নানা দিক নিয়ে। আমরা সবাইকে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ দেব, ভেন্ডার এর সুযোগ দেব, নিশ্চিত থাকেন আপনারা সবাইকে। এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% গ্যারান্টি আসবে, তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফেসিলিটি দেবো, বন্ডেড ওয়ারহাউস দেবো। গার্মেন্ট এই সুযোগ সুবিধা পাচ্ছে, আপনারা সকলে পাবেন এই সুবিধাটা। আগামী 17 জানুয়ারি পর্যন্ত আইসিসিবিতে চলবে এই প্রদর্শনী। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে চলন্ত একটি ট্রেনের উপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে 22 জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে 79 জন। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার সকাল 9টার দিকে নাখন রাজ্যাসীমা প্রদেশের সিকিও জেলার বান্থানুন খোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্যাংকক থেকে উবন রাজ্যাথানি প্রদেশগামী ট্রেনটির ওপর একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়। দুর্ঘটনার সময়ে লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণ কাজ চলছিল বলে জানা গেছে।
পুলিশ জানায় দ্রুতগতির রেললাইন নির্মাণের কাজ চলাকালে ক্রেনটি হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটিকে আঘাত করে। উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের বর্তমান শাসকরা তাদের শেষ সময় পার করছেন বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। ইরানে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভের মুখে দেশটিতে থাকা নেতৃত্বের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রয়টার্স জানায় ভারত সফরকালে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর বলেন, যখন কোনো শাসন ব্যবস্থা কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় তখন বুঝতে হবে কার্যত তাদের সময় শেষ হয়ে এসেছে। সাধারণ মানুষ এখন এই শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। ইরান পরিস্থিতি নিয়ে জার্মানি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে বলে জানান চ্যান্সেলর। তবে ইরানের সঙ্গে জার্মানির বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। জার্মান চ্যান্সেলরের ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জার্মানির বিরুদ্ধে মানবাধিকার বিষয়ে চরম দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন। শক্তিশালী শীতকালীন ঝড়ে গাজায় ভবন ধসে ও তীব্র ঠান্ডায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 1 বছর বয়সী শিশুও রয়েছে। আল জাজিরা জানায়, তীব্র ঠান্ডা, ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় অস্থায়ী ও নড়বড়ে আশ্রয় তাঁবুতে দিন কাটানোর লাখো বাস্তুচ্যুত মানুষের দুর্দশা আরও বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় এলাকায় শীতকালীন ঝোড়ো বাতাসে দেয়াল ধসে তাঁবুতে থাকা একই পরিবারের 5 সদস্য নিহত এবং অপর 5 জন আহত হন। এছাড়া মঙ্গলবার রাতে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে এক ছেলে শিশুর মৃত্যু হয়। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সংস্থাটি সতর্ক করেছে, যুদ্ধবিরতি চললেও ইসরায়েল মানবিক সহায়তা ও আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দেওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। খেলার খবর। বাংলাদেশে চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। সকাল 10টার দিকে ঢাকার মাটিতে এসে পৌঁছায় সোনালী ট্রফিটি। বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতার পর ট্রফিটি হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয়। শুধুমাত্র নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এই সফরে ট্রফির সঙ্গে এসেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা। এবার বাংলাদেশ সহ 30টি দেশের 75টি স্থানে প্রদর্শিত হচ্ছে বিশ্বকাপ ট্রফি। 2026 সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে যৌথভাবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। এর আগে বাংলাদেশে 2002, 2013 এবং 2022 সালে বিশ্বকাপ ট্রফি এসেছিল। এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। রাজধানীতে 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী। ইসিতে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন 74 জন, বাতিল 18, স্থগিত 8টি মনোনয়ন। থাইল্যান্ডের ট্রেনের ওপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে 22 জন নিহত, আহত অন্তত 79 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।